আমি জানি তুমি কালকে রাতে মেয়ের সাথে কথা বলেছো। তুমি জানো আমার অনেক কষ্ট হয়েছে। তুমি জানো না তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখতে পারি না। তাহলে তুমি যে আমাকে এড়িয়ে চলো এটা? তাই বলে তুমি অন্য মেয়ের সাথে কথা বলবা? আসলে আমি না তোমাকে রাগানোর জন্য শুধুই মোবাইলে কানে নিয়ে নিজে নিজে কথা বলছি। রাগাও, যেদিন থাকবো না ওই দিন বুঝবা। সকাল সকাল কোথা থেকে বৃষ্টি পড়া শুরু করলো। আমি এক লাফ দিয়ে বিছানা থেকে বললাম, আব্বু ছাদ ফুটো হয়ে গেছে। কিন্তু না, ছাদ তো ঠিকই আছে। চেয়ে দেখি ঈশা। ওই পিচ্ছি, তুই এখানে কেন? এমনি বাই। আর আমি পিচ্ছি না, আমি ক্লাস 10-এ পড়ি। হইছে, আমার বড় আফা। 1 মিনিট দাঁড়া দাঁড়া। আমি তোমার আফা? ফাজিল, ডাকলা কেন? আমাদের ছাদ তো ছিদ্র নাই, তাহলে পানি কোথা থেকে আসলো? আবার তোর হাতে জগ কেন? না মানে আমি তো খালি জগ নিয়ে ওই তোমার রুমে আসলাম। তার মানে তুই ভিজাইছস? দাঁড়া। যা, পেতনিটা চলে গেল। আরে আপনাদের পরিচয় দেওয়া হয় নাই। মহিলা তো চিনেনি, তবুও বলি, আমি জুয়েল, বর্তমানে অনার্স 3য় বর্ষে। পাশাপাশি একটা কোম্পানি আছে। আরে ব্যবসা না, কোম্পানির নাম হলো ফাইজলামি লিমিটেড। বাবা মায়ের বড় ছেলে, একটু আদরের। ছোট একটা ভাই আছে, নাম সিফাত। আর ঈশা হলো মামাতো বোন। মামার আপু ফ্ল্যাট পাশাপাশি কিনেছে, তাই একসাথে। এবার গল্পে আসা যাক। ভাবছিলাম গোসল আজকে সকালে করব না, পেতনিটা কাড়াই দিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম, দেখি মা বর ঈশা গল্প করতেছে। আম্মু নাস্তা দাও। নিজে নিয়ে খা। কি আর করব, নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। নাস্তা করে কলেজের জন্য রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে আসলাম। দেখি ঈশা দাঁড়ায় আছে। কিরে দাঁড়ায় আছিস কেন? দেখো না, একটাও রিক্সা পাইতেছি না, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। দাঁড়াই থাক। তোমার কলেজ আমাদের স্কুলের পরে, ওই একটু নিয়ে যাও না। আসছে, সকালে আমাকে ভিজাইলি কেন? সরি, এ দেখো কান ধরছি, আর ভিজাও না প্লিজ, সময় নেই। আচ্ছা বস। আমি বাইকে করে ঈশাকে ওর স্কুলের গেটের সামনে নামিয়ে দিলাম। দেখি ওর কিছু বান্ধবী দাঁড়ায় আছে। ভালো, তুমি? এই দাঁড়াও দাঁড়াও, তোমার বোনরা আমি কবে বিয়ে করলাম? আমার বোনকে বিয়ে করবেন কেন? তাহলে দুলা ভাই কেমনে? তুমি যাও তো, এই তোরা চল। আমার মাথায় কিছু ঢুকলো না। দূর, ওসব ভেবে লাভ নেই। কলেজে চলে গেলাম। গিয়ে দেখি সব বন্ধু আগে চলে এসেছে। বাইক পার্কিং করে হারামিগুলোর কাছে গেলাম। মামারা কি অবস্থা? ভালো, তোরা? এই তোরে শাকিল, তোরে নাকি কালকে একটা জুনিয়র মেয়ে প্রপোজ করেছে? মামা, মেয়েটা সেই, আজকে ওর ডেমো বলছি। তাইলে আর কি, একটু খরচা বাড়ি হোক নাকি? আগে মেয়েটা আসুক। একটু পর একটা মেয়ে আসলো। আমি তো দেখি অবাক, কারণ এটি ঈশার বান্ধবীর বড় বোন, কিন্তু আমাদের 2 ব্যাচ জুনিয়র। শাকিল গিয়ে কি কথা বললো, তারপর আর কি, একটা ট্রিট হয়ে গেল। কলেজ শেষে বাসায় যাব, দেখি ঈশা আবারও স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বাইক থামাতে ইশারা করলো। কি রে, এখনো রিস্কা পাস নাই? আইলে তোমারে দাঁড়াইতে বলি। ঝগড়া না করে ভালো করে বস তো। ঈশাকে নিয়ে বাসায় আসলাম। বিকেলে মোবাইলে পাবজি খেলতেছি। ঈশা আসলো, আমি খেলায় মনোযোগ। সত্যি দেখি না ঈশা আসছে তা। একটু পর আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল। আর করছিসটা কি? আমি জোনে পড়ে যাবো তো। মোবাইলটা ভেঙে ফেলি। এই না না না, থাক, তোর কাছে থাক, সেফ থাকবো। ঈশা ফাজিল মেয়ে, শান্তও বটে, কিন্তু যা রাগী। এখন চলো, মার্কেটে যাব। তো যা, আমাকে বলস কেন? ফুপ্পি বলেছে আমার সাথে যাওয়ার জন্য, আর সামনের মনে প্রতিদিন কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা চল। তারপর বাইক নিয়ে ঈশার সাথে মার্কেটে গেলাম। পরক্ষণে মনে হলো আমার পা থাকবে কিনা। মানে বুঝেন নাই, ঈশা একটা কাপড় কিনবে 10 দোকান ঘোরে, কিন্তু ব্যাপারটা কি, ওসব শাড়ি কিনছে। কি রে, তুই শুধু শাড়ি কিনছিস কেন? তোমার কোনো সমস্যা আছে? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে চুপ করে থাকো, আমার সাথে চলো। তারপর চুপচাপ হয়ে হাঁটছি। দীর্ঘ 4 ঘন্টা বেরিয়ে আসলাম। বাসায় এসে একটা ঘুম দিলাম। রাতে খেয়ে আবার ঘুম, কারণ প্রেম করার চেয়ে ঘুমিয়ে পড়া ভালো। এতে কোনো পেইন নাই, শুধু মা বাবা বকা ছাড়া। সকালে এসে ডাক দিল, আজকে তো শুক্রবার, আজকে তো ঘুমাতে দে। উঠবা কি না বলো। উফ,
আমার জীবনটা পুরাই তিতা করে দিলি। কয়েকদিন পর মিষ্টি করে দেব, এখন ওঠো। তারপর আর কি, উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি অনেক অতিথি বাসায়। ভাবলাম কোনো অনুষ্ঠান, তাই সুন্দর করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন বন্ধুদের সাথে বাইরে ঘুরলাম। বিকেলে বাসায় আসবো, দেখি হারামিগুলোও আমার আসতেছে। ভাইয়ার আপনারা কই আসেন? আন্টি বলো তোদের বাসায় যেতে। যাচ্ছি ভালো কথা, কিন্তু আগের মতো আর বাঁশ দিস না দোস্ত। আচ্ছা চল। বাসায় গিয়ে অবাক। তারপর সব বন্ধুগুলা বাসায় আসলো, কিন্তু আমি বাসায় এসে অবাক, কারণ পুরো বাসা লাইটিং করা, মনে হয় আমাদের কোনো ভাড়াটির কোনো অনুষ্ঠান। তারপর বাসার ভিতরে গিয়ে আরোই অবাক, কারণ আমার সব আত্মীয়রা। আম্মু, এসব কি হচ্ছে? পরে বুঝতে পারবি, এখন এই পাঞ্জাবিটা পরে আয়। কেন বলবা তো নাকি? তোকে বলেছি পরে আসতে, পরে আয়। আমি রুমে চলে গেলাম, তারপর রেডি হয়ে বাইরে গেলাম। এইবার তো বলো হচ্ছেটা কি? চুপ করে থাক। তারপর সবাই একটা গাড়িতে আর আমি ওমর একটা গাড়িতে। মামা, আমরা কি রে যাইতেছি? মানে তুই কিছু জানিস না? কি জানবো? আর কি হচ্ছে এসব? আবে হালা, তোর তো আজকে বিয়ে, আর বলছিস কি হয়েছে? আমার বিয়ে আর আমি জানি না? আচ্ছা, বিয়েটা হইতেছে কার লগে? একটু যদি মানুষটাকে বলতেন। ওই মামা, বাসর ঘরে দেখবা। আমার বিয়ে আমি জানি না? এই কাজটা করলোটাকে? আন্টি। ও ঠেলা, আম্মু যেটা একবার বলে ওইটাই করে। মনে মনে বললাম, আব্বু হলে এখন থামাইতে পারতাম। তারপর সবাই একটা কমিউনিটি সেন্টারের সামনে থামলো। বিয়ের আসরে বসে আছি, কিন্তু মনটা খারাপ। কারণ হলো, আমি একজনকে ভালোবাসি। আসলে ঈশা পাগলিটাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। মেয়েকে আনা হলো, ইয়া বড় ঘোমটা। এখন কবুল বলার পালা। মেয়েটা কবুল বললো, কিন্তু আমার কবুল বলতে গলাটা কেমন ভেঙে যাচ্ছে। কি রে, কবুল বল। তারপর কবুল বললাম, কিন্তু অবাক ব্যাপার, পাগলিটাকে আজকে সারাদিন দেখি নাই। বিভিন্ন নিয়ম কানুন মেনে মেয়েকে বাড়িতে আনা হলো। আমি ছাদে বসে আছি, মনটা অনেক খারাপ। কিছুক্ষণ পরে হারামিগুলো বাসু ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে গিয়ে দেখি খাটে একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আমি এ বিয়ে মানি না, আমারও অধিকার দেখাতে আসবেন না। মেয়েটা ঘোমটা খুলে আমার কাছে আসলো। ও মা, এটা তো ঈশা। কি বললা, আবার বলো। তুই কোনে কেন? আমার বউ কই? ওই তুই এনে কি করিস? আমার বউ কই? আমি তোমার বউ? আর কি যেন বললা, আমাকে মেনে নিতে পারবা না? মনে মনে খুশি হলাম, যাকে ভালোবাসি তার সাথেই বিয়ে। কিন্তু আমি সবার মতো বাসর করব না, একটু অন্যরকম করব। ওই ঠিকই বলছি, তুই একটা পিচ্চি মাইয়া, তোরে আমি বউ মানি না। এ কে বললো আমি পিচ্ছি? আর কয়দিন পর তো আমি নিজে বাচ্চার মা হব। ওই ফাজিল, কথা কম বল, সর ঘুমাবো। ঘুমাবা মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? আর আমি তো বউ হিসেবে মানি না। কেন, তোমার কি কারোর সাথে রিলেশন আছে? হুম। কিন্তু আমার জানা মতে তোমার 2টা বান্ধবী বাদে আর কোনো মেয়ের সাথে কথা বলো নাই। ও লন্ডন থেকে 2 মাস পর আসবে, তখন আমি ওকে বিয়ে করে ফেলবো। মানে কি বলছো জুয়েল? আমি তোমাকে ছোট থেকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছে রাখ, এখন সর ঘুমাবো। এই বলে খাটের একপাশে শুয়ে পড়লাম। একটু পর দেখি ঈশা কান্না করছে। আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি তো ঈশাকে ভালোবাসি, কিন্তু ওই যে আলাদাভাবে বাসর করবো। আরে আরে কি শুরু করলি? ঘুমাতে দিবি না নাকি? ঈশা চুপ হয়ে গেল। আমি চোখ বুজে আছি। একটু পর কপালে কিছু স্পর্শ পেলাম। হ্যাঁ, ঈশা আমার কপালে তার ঠোঁটে স্পর্শ করলো। আলাদাই একটা ফিলিংস। এরপর ঈশা কোথায় যেন গেল। একটু চোখে দেখলাম বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আর তো 5 দিন, এরপর মেনে নেব, কারণ 5 দিন পর ঈশার জন্মদিন। কিন্তু আমার একটা জিনিস মাথায় কিছুটাই ঢুকছে না, আমি ঈশাকে ভালোবাসি এটা কেউ জানে না, এমনকি বন্ধুরাও না। তাহলে বিয়ে কেমনে কি? এত কিছু ভেবে লাভ নেই, শুয়ে পড়লাম। একটু পরে দেখি কেউ আমার পাশে শুয়ে পড়লো। ঈশাই। ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ঈশা আমার বুকের ওপর পরম সুখে শুয়ে আছে। আমি ঈশার কপালে একটা চুমু দিলাম। কত মায়াবী, পুরাই পিচ্ছি। আসলে ওরা আমি পিচ্ছি বলি, কারণ একদিন একইভাবে ঘুমিয়ে দেখছিলাম, তখন থেকে পিচ্ছি ডাকি। অনেকক্ষণ পর তাকিয়ে থাকলাম, তারপর আগের মতো। একটু পর সিফাত ডাক দিল খাবারের জন্য, তাই ঈশাকে ডাক দিলাম।
ওই হচ্ছেটা কি? তুই আমার বুকের ওপর কেন? আমার স্বামীর বুকে আমি রাখবো না তো কে রাখবে? দেখ, আমি তোকে আগেও বলছি তোকে বউ মানি না, আর আমার বুকে আমার মায়াবতী থাকবে। নিমেষে ঈশার হাসিটা মলিনতায় হারিয়ে গেল। আরে পাগদি, তুই তো আমার ওই মায়াবতী। মনে মনে বললাম কথাটা। জোর করে অধিকার খাটাতে আসবি না বলে দিলাম। আমি ফ্রেশ হলাম, বের হয়ে দেখি ঈশা বসে আছে। জুয়েল, একটা কথা রাখবে? বল। রাখার মতো হলে অবশ্যই রাখবো। পাগলি, তুই এক কথায় বল, আমি আমার প্রাণটাও দিয়ে দেবো। না মানে, তোমার মায়াবতী তো? ও হ্যালো, আমার মায়াবতী, শুধু আমি ওই মায়াবতী নামে ডাকবো। ও সরি, না বলছিলাম কি, ও যতদিন না আসে ততদিন আমরা বন্ধুর মতো থাকি। আচ্ছা চল, নিচে খেতে ডাকছে। আরেকটা কথা, আবার কি? যদি এই কয়েকদিন তুমি আমাকে তুমি করে বলতে। আচ্ছা এবার চল, সরি চলো। তারপর নিজে খেতে গেলাম। সিফাত, আব্বু, মামা, মামি, আম্মু বসে আছে। খেয়ে আমি আব্বুকে ডাক দিয়ে একটু দূরে আনলাম। আব্বু, কিছু বলার ছিল। বল। ঈশার সাথে যা বলছি এবং কি করব সব প্ল্যান বললাম, কারণ আমি সবচেয়ে বেশি ফ্রি আব্বুর সাথে। সবই বুঝলাম, এখন তার মেয়েটা উল্টোপাল্টা কিছু করে ফেললে? হঠাৎ পিছন থেকে আম্মু বলল, কিছু করবে না। আম্মু না মানে? আমি সব শুনেছি, কাজটা ভালো করিস নাই। মেয়েটা তোকে কত ভালোবাসে। জানি, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, আমাদের বিয়ে হলো কেমনে? মানে কেমনে কি? তোদের বিয়ে আগে থেকে ঠিক করা। ঈশার বড় বোন ছিল, জন্মের সময় মারা যায়। ওইটার সাথে বিয়ে ঠিক ছিল তোর, কিন্তু মারা গেল। তারপর ঈশা হলো, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি। আবার তোর নানু বলল যে তোদের বিয়ে দেখে যাবে, তাই। ও আচ্ছা আচ্ছা। তারপর রুমে চলে আসলাম। এখন সবাই জানে, পরে আর কোনো সমস্যা হবে না। রুমে গিয়ে দেখি ঈশা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গেলাম, দেখি কান্না করছে। আরে কিরে, খামোখা কান্না করছিস কেন? না কই, চোখে কি যেন পড়েছে। কিন্তু আমি তো জানি বাবু। ও আচ্ছা, মামা বলল তোর নাকি কয়েকদিন মডেল টেস্ট পরীক্ষা। তাহলে আজকে থেকে আমার কাছেই পড়বি। আচ্ছা। সারাদিন আমার সামনে আসলো না। রাতে আমি ঈশাকে পড়িয়ে ঘুমিয়ে গেলাম। আসলে চোখ বুজে আছি, ঈশা ঘুমিয়ে গেলে ওরে কড়াই ধরে ঘুমাবো। একটু পর ঈশা আসলো, আবার কালকের মতো কপালে ভালোবাসার পরশ রেখে দিল। তারপর ঘুমিয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম জড়াই ধরে। কালকে ঈশার জন্মদিন। ঈশার এই 2 দিনে কাজগুলো দেখে মনে হয় ঈশা কত বড় মেয়ে, কথার ব্যবহার। আগের মতো ফাজলামও করে না, সারাক্ষণ মন মরা হয়ে থাকে। রাতে ঘুমিয়ে গেল, সকালে উঠে আমার কাজ শুরু। আরে মিয়ারা, ওই কাজ না, ঈশার জন্মদিন তাই আয়োজন করছি। ঈশা স্কুলে গেছে, আমি, আব্বু, সিফাত ছাদটা পরিষ্কার করলাম। সিফাতকে বললাম, সিফাত তুই একটু কষ্ট করে ছাদের রুমটা পরিষ্কার কর। আচ্ছা, কিন্তু ভাইয়া আজকে এসব কেন? ঈশার জন্মদিন, তাই সারপ্রাইজ। তুই আবার বলিস না কিন্তু। আচ্ছা। তারপর আমি সিফাতকে বলে রাখলাম যাতে ঈশাকে কিছু না বলে। তারপর ঈশা স্কুল থেকে আসলো, কিন্তু আজকে স্কুল থেকে আসার পর মনটা আরো খারাপ দেখলাম। মনে একটা খটকা লাগলো। আগে সারপ্রাইজ দেবো, তারপর না হয় জানা যাবে। রাতে খেয়ে আমি ঈশাকে বললাম, ঈশা বই নাও। এখন কি পড়ার সময়? আর সন্ধ্যা তো পড়লাম। নিবা কিনা? ঈশা বই নিল। তারপর পড়াতে পড়াতে 11:55 বাজলো, কিন্তু আমি আগে এই সময় অ্যালার্ম দিছি। আর অ্যালার্মের সাউন্ড আর কলের সাউন্ড এক। অ্যালার্ম বাজার সাথে সাথে আমি মোবাইলের দিকে তাকালাম। ঈশা শুয়ে পড়ো, আমি আসছি। এত রাতে কোথায় যাবে? আমি কিছু না বলে চলে গেলাম ছাদে। আর আব্বু, আম্মু, মামা, মামি, সিফাত সবাই ছাদে। আর মামা মামি ওর প্ল্যানের কথা জানে, যেই ভাবা সেই কাজ। একটু পর কারো ছাদে আসার আওয়াজ শুনলাম। সবাই একটু আড়াল হয়ে শুয়ে পড়লাম। ঈশা ছাদে আসলো, কাউকে দেখতে পেল না। আর আমি জানি ঈশা একা ভয় পায়, কিন্তু এখন ছাদে আসছে আমি আছি এই জেনে। কিন্তু দেখলো কেউ নাই। ঈশা তো ভয়েই শেষ। হঠাৎ করে পুরো ছাদ লাইট জ্বলে উঠলো। সবাই পিছন থেকে, হ্যাপি বার্থডে ঈশা, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ।
ঈশা পিছনে ফিরে অবাক, কারণ ঈশার মা বাবা আব্বু আম্মু আমি সিফাত সবাই আছি। আমি কেক নিয়ে সামনে গেলাম, কেকটা টেবিলে রেখে ঈশার কানের কাছে বললাম সরি বলে হাসি দিলাম। ঈশা কান্না করছে। মামি শুধু পিচ্চি বলে, দেখেন কিভাবে কান্না করছে। ঈশা আমাকে জড়িয়ে ধরল। না মানে মা, বলছিলাম আমরা তো এখানেই আছি তাই না? ঈশা সেই একটা লজ্জা পেল, কিন্তু আবার আমার দিকে অবাক হয়ে তাকায় আছে। আমি হাসছি। তারপর কেক কাটা হলো, সবাই নিচে চলে গেল। এসব কেন? আহ! তুমি না বললা যে বন্ধু হয়ে থাকতে, তাই ঈশার মুখটা মলিন হয়ে গেছে। ধন্যবাদ। এই বলে চলে যাচ্ছে, যেই ছাদের দরজার সামনে যাবে পিছন থেকে ডাক দিলাম ঈশা। হাঁটু গেড়ে একটা আংটি নিয়ে প্রপোজাল স্টাইলে বসলাম। ঈশা পিছনে তাকালো। আই লাভ ইউ ঈশা, ডু ইউ লাভ মি বলে আংটিটা বাড়িয়ে দিলাম। ঈশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, কান্না করছে। আরে করছো কি, আবার শার্ট ভিজিয়ে ফেলছো। কে শোনে কার কথা, কেঁদেই যাচ্ছে। না থামলে কিন্তু চলে যাব। সাথে সাথে কান্না বন্ধ। আমাকে ভালোবাসো? অনেক বেশি। সারা জীবন এইভাবে বাঁচবে তো? এর চেয়ে বেশি বাঁচতাম, কিন্তু সেই সুযোগ তো নেই। পাগলিটা এখন ওই কথা নিয়ে পড়ে আছো? আল্লাহ, কেন নাই কেন? আমি চেয়েছিলাম তোমার বুকে মাথা রেখে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে, একসাথে হাত ধরে নদীর পাড়ে হাঁটবো। হবে, সমস্যা কোথায়? ঈশা আবার কেঁদে দিল। তুমি ওই যে কি যেন নাম, মায়াবতী, ওকে ভালোবাসো? বাসি তো, এখনো বাসি, আর সারা জীবন বাসবো। আর দাঁড়াও, আমার মায়াবতীকে দেখাই। এই বলে ছাদে একটা আয়না আছে, ওইটা সামনে নিয়ে গেলাম। দেখো আমার মায়াবতীকে, কত কিউট না? ঈশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এসব কি চলছে? আমার পাগলি, আমি তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আর আমার মায়াবতী তো তুই। তোকে সে ছোট্ট থেকে ভালোবাসি, কিন্তু বলার সাহস হয়নি। বিয়ের দিন শুনি আমার বিয়ে কার সাথে, কেউ বলে না। পরে বাসর ঘরে তোকে দেখে আমি যে কি খুশি হয়েছি বোঝাতে পারবো না। পরে ভাবলাম আর কয়দিন পর তোর জন্মদিন, একটা সারপ্রাইজ দেওয়া যায়, তাই একটু অভিনয় করলাম আর কি। পুরো একদমে কথাগুলো বললাম। সাথে সাথে ঈশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। তাই বলে আমাকে কষ্ট দিয়ে? সরি, আমি আমার এই মায়াবতীকে আর কষ্ট দেব না। এটা কি করলে তুমি? আমার বউ, আমার জিনিস, আমি যা ইচ্ছা আর বলতে পারলাম না। ঈশা তার নরম ঠোঁটগুলো আমার ঠোঁটে লাগিয়ে দিল। 5 মিনিট ধরে কিস করলো। আরে বাবা, এতক্ষণ কেউ কিস করে? আমার জিনিস আমার ইচ্ছে। ওরে বাবা, আমার কথা আমাকেই ফেরত, হ্যাঁ? দুজনে হেসে দিলাম। একটা কথা জিজ্ঞেস করব, বলবা? বলো কি কথা? তোমাকে দেখলাম স্কুল থেকে আসার পর মন খারাপ। সাথে সাথে ঈশার মুখটা কালো হয়ে গেল। না, মানে কিছু না। তুমি বলবা না আমি চলে যাব? আমি স্কুলে পড়বো না। আমি ঈশাকে জড়িয়ে ধরে বললাম, কেন, কি হয়েছে আমার বাবুটার, আমাকে বলো। আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে এটা সবাই জেনে গেছে। সে তো কি হয়েছে? সব স্যার ম্যাডাম সারাক্ষণ আমাকে নিয়ে কথা বলে, আমি নাকি বিয়ে পাগল হয়েছি। ছোট বয়সে নাকি আমার বলতে পারলো না সে, কেঁদে দিল। আমার মেজাজ পুরোই গরম। কালকেই তোমার স্কুলে আমি যাব। এখন কান্না বন্ধ করো, তোমাকে যে কান্নায় মানাই না। এই জন্য বুঝি এই কয়েকদিন আমাকে কাটিয়েছো? এই দেখো কান ধরছি। ঈশা পিক করে হেসে দিল। আর দেখবা কালকে স্কুলে তোমার নতুন পরিচয় হবে, মিস জুয়েল। তুমি কিন্তু আবার গন্ডগোল করবা না। আচ্ছা করবো না, এখন চলো। চলো মানে কোথায় যাব? ঘুমাবা না? কিন্তু আমার একটা কথা আছে। আপনি শুধু বলেন ম্যাডাম। না মানে আমি যদি মা হই কেমন দেখাবে? বলেই আমার বুকে মাথা লুকালো। ম্যাডাম, আর 2-3 বছর পর ওইসব চিন্তা করেন, কারণ এখন এসব নিয়ে ভাবলে তোমার পড়ার সমস্যা হবে, আর তুমি এখনো স্কুলে পড়ো।
তারপর কলেজে যাবে, এরপর না হয় ভাবা যাবে। আচ্ছা, তবে আমি তোমার সাথে ফাজলামি করে কিছু বলবো না। আমি কিছু বললাম না, করে নিয়ে রুমে চলে আসলাম। পরের দিন ঈশা স্কুলে গেল আর আমি আমার জায়গায়। বুঝেন নাই তাই না? আসলে আমি একটা পুলিশ এবং আমাদের থানার ওসি। এটা হয়েছে আমার বন্ধুর বাবার কারণে, ওইটা অন্য একদিন বলবো। আর চাকরি করি আজকে মাত্র 2 মাস, কিন্তু বাসায় কেউ জানে না। আমি আমার পুলিশ ড্রেস পরে এবং জিপে করে আরও পুলিশ নিয়ে গিয়ে ঈশা স্কুলে গেলাম। আমি কোনো কথা না বলে প্রিন্সিপালের রুমে চলে গেলাম। উনি আমারও স্যার, আর আমার ফেভারিট স্যার। আরে জুয়েল, তুই এখানে কেন? আর পুলিশে জয়েন কবে দিলি? একটা পুলিশ সামনে আসলো, আমাকে তুই বলাতে আমি থামিয়ে দিলাম। স্যার এই তো 2 মাস হলো, এখানে একটু সমস্যা তো তাই আসলাম। কি সমস্যা আমাকে বল, করে দিই। সব স্যার ম্যাডাম এবং সব ছাত্রছাত্রীদের 10 মিনিটের মধ্যে মাঠে থাকতে বলবেন, কিছু কথা বলবো। 10 মিনিট পর আমি রুম থেকে বের হলাম, দেখি ঈশা সামনের সারিতে দাঁড়িয়ে আছে। আমাকে পুলিশ দেখে অবাক। আমি সবার সামনে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সবাই, এখানে আপনাদের ডাকা হয়েছে। আমাদের নতুন ওসি আপনাদের কিছু কথা বলবে, তাই। ওসি বলার সাথে সাথেই ঈশা আমার দিকে অবাক হয়ে তাকালো। মিস জুয়েল, ওপরে আসেন। কাকে ডাকলি? আমি ঈশাকে দেখালাম। ঈশা ওপরে আসলো। এখানে আমি কোনো কিছুর জন্যই আসিনি, আমি এসেছি আমার স্ত্রীর জন্য। এই হলো আমার স্ত্রী, মিস জুয়েল। আমি কালকেই দেখলাম ঈশার মন খারাপ, কারণ জানতে পারলাম এখানে স্যার ম্যাডাম খারাপ মন্তব্য করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অনেকেরই মেয়ে আছে, একটু খোঁজ নিয়ে দেখুন না আপনাদের কারোর মেয়ের বিএফ আছে কিনা, এবং বিএফের সাথে কি করে দেখবেন। একটা ম্যাডাম হঠাৎ বলল, এইটুকু মেয়ে বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই খারাপ কোনো রেকর্ড আছে। আমার মাথা তো পুরো গরম হয়ে গেল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, চিৎকার দিয়ে বললাম। সবাই ভয় পেয়ে গেল। ফার্দার যদি কোনোদিন আপনাদের নামে ঈশার থেকে কোনো অভিযোগ শুনি, আমি গোটা স্কুল বন্ধ করে দেবো কিন্তু। আর এই যে ম্যাডাম, আপনার কাল থেকে এখানে আসার দরকার নেই। মানে বুঝলাম না। সরকারিভাবে আপনাকে বহিষ্কার করা হলো উইথ রেড নচ। কিন্তু কেন? আর কেউ যদি ঈশা, শুধু ঈশা না, কোনো ছেলে মেয়ের ব্যাপারে কারণ ছাড়া নেগেটিভ কথা বলে, তার অবস্থা ওনার মতো হবে। এই বলে আমি ঈশাকে বললাম ব্যাগ নিয়ে আসতে। এখন ঈশা একটা কথাও বলেনি। আমি আবার বললাম, সবাই কথাগুলো মনে রাখবেন। আমি ঈশাকে নিয়ে গাড়িতে করে বাসায় আসলাম, পুলিশের গাড়ি করে। আব্বু মামা পুলিশের গাড়ি দেখে নিচে নেমে আসলো। গাড়ি থেকে ঈশাকে নামতে দেখে আব্বু দৌড়ে আসলো। আমি এখনো নামিনি। তারপর আমি নামলাম। সবাই আমাকে দেখে অবাক, কারণ কেউ জানে না আব্বু মামা আমাকে দেখে অবাক। আমি কিছু বলছি না। এইবার ঈশা বলা শুরু করলো, তুমি কি পুলিশ নাকি? হ্যাঁ, এবং এই থানারই ওসি। কি বলিস, কবে জয়েন করলি? এই তো 2 মাস হলো। তাহলে তাকে তো আগে দেখিনি। আমি গেলে তো দেখবে। ভাবছিলাম আরও 1 মাস পর ডিউটিতে যাব, কিন্তু আজকেই যেতে হলো। আরে না না, তা না, এমনি বলি নাই। তুই সোজা ওসি কেমনে? মানুষ তো প্রমোশন পেয়ে যায়, তুই কেমনে কি? অন্যদিন বলি। আচ্ছা আব্বু, আম্মু কি বাসায়? বাসায় তো থাকবে। তাহলে তোমরা বাসায় যাও, আমি আম্মুকে গিয়ে চমকে দেবো। সবাই ভেতরে গেল। সাথে সাথে একটা কল আসলো, আমি ধরলাম। ভালো, কিন্তু আপনি কে? আমি কে ওটা জানতে হবে না। আর হ্যাঁ, আপনার বউ কিন্তু একটা মালই। ওই কুত্তার বাচ্চা, তুই কে? হ্যাঁ, গালি দিয়ে লাভ নেই। আপনার বউকে একটু দেখে রাখবেন। আমি রাখি। হ্যালো। হ্যাঁ, কলটা কেটে দিল। আমি কল দিলাম, বন্ধ, মাথায় কাজ করছে না। আমি আমার সহকারীকে ডাক দিলাম, সাজিদ সাহেব, আপনি নাম্বারটা একটু ট্যাগ করবেন তো। নাম্বার দিয়ে তাকিয়ে বলল, কেন স্যার, কোনো সমস্যা? আমি সব বললাম। স্যার, এটা আমাদের কনস্টেবল সাবিকের নাম্বার, যেটা ওই দিন আমি ওই মোবাইলে দিয়ে ফার্স্ট সিমের জায়গায় সেকেন্ড সিমে আমার ওয়াইফাই কল দিয়েছি। ভুলে পড়ে বাসায় গিয়ে নাম্বারটা সেভ করি ওনার নাম দিয়ে। কালকে আপনার ওয়াইফের মোবাইল নিয়ে আসবেন। আচ্ছা স্যার। স্যার, একটা কথা আছে। বলুন। পরশু আমার মেয়ে আগিকা, আপনারা সবাই আসলে খুশি হতাম। আচ্ছা, আসবো। এই বলে আমি বাসায় ঢুকলাম। দেখি আম্মু চেয়ারে বসে, আমাকে দেখে নাই। আমি আবার উল্টো হয়ে কাশি দিলাম। কে আপনি, আর বাসায় কেন ঢুকছেন? এই থানার ওসি বলছি, আর আপনার ছেলেকে ধরে নিয়ে যেতে এসেছি। মানে কি বলছেন এসব? আর আপনি ওই দিকে কেন ফিরে আছেন? আমার দিকে ফিরুন। আমি আম্মুর দিকে ফিরলাম। জুয়েল, কি শুরু করলি? আর কার ড্রেস পরেছিস?
আম্মাজান, এইটা আমার ড্রেস, সব বললাম। তাই বল, আমাদের না বলে? তাহলে সারপ্রাইজটা কিসের হলো? পাগল ছেলে। আমি রুমে গেলাম, দেখি ঈশা মুখ ফুলিয়ে বসে আছে। আমি জড়িয়ে ধরলাম, বললাম, আমার বাবুটার কি হয়েছে? চুপ। জান পাখি কথা বলে না কেন? আমি কারোর জান পাখি না, বলে দিলাম। তুমি তো আমার জান পাখি, ময়না পাখি। যদি তাই হতাম তাহলে এত বড় একটা কথা লুকোতে পারতে না। আসলে বাবু, আমি তো আজকে ডিউটি জয়েন করলাম, আরো পরে করতাম, কিন্তু আমার বাবুর জন্য আজকে করলাম। জানো, আজকে স্কুলে একটা আলাদা ফিলিংস কাজ করছে। যখন বললাম আমি তোমার বউ, এবং যখন বললাম আমার নাম মিসেস জুয়েল, আমি অনেক খুশি হয়েছি। তাই নাকি? এখন ফ্রেশ হও, আর স্কুলে কোনো সমস্যা হলে আমাকে কল দিবে। তোমার মাথা দিয়ে দেবো। আমি কি মোবাইল চালাই? বিকেলে কিনে দেবো। লাগবে না। আর সমস্যা হবে কেন? তুমি আছো, কিছু হলে তুমি ওদের ডিসুম ডিসুম দিবে। মনে হয় ঈশা 4 বছরের বাচ্চা, এমন ভাবে বললো। আমি হাসি দিলাম। আচ্ছা, এখন ফ্রেশ হও। ঈশা ফ্রেশ হতে চলে গেল, কিন্তু এখন আর এক ঝামেলা, কারণ একটু আগে কলটার কারণে ঈশা ফ্রেশ হয়ে আসলো। পরের দিন সাজিদ যা দেখালো, আমার মাথা তো গরম হয়ে গেল। এইটা আমার কনস্টেবল শফিকের নাম্বার। সাজিদ সাহেব, ওকে একটু সময় দেয়। জি স্যার, আর কিছু লোককে আমার স্ত্রীর হিট অ্যান্ড কাটি যাবে। আচ্ছা। এইভাবে কিছুদিন চলে যায়। ঈশার মডেল টেস্টের দিকে পর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। ঈশা এখন আমার সাথে আরও ফাইজলামি করে, কিন্তু আমি ওইগুলো উপভোগ করি, কারণ পাগলির এইটাই তো আমাকে পাগল করেছে। ঈশা স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন স্কুলে যাই, আমাকে বললো যাওয়ার জন্য, কিন্তু একটা মিশনের কারণে যেতে পারলাম না। সন্ধ্যায় বাসায় আসলাম, ঈশাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নাই। তোর একটা কনস্টেবল ওই তো বললো তুই নাকি বললি নিয়ে যেতে। আমি সব বুঝে গেছি। ও হে, আমার তো মনেই নাই। আচ্ছা, আমি নিয়ে আসি। এই বলে সাজিদকে কল দিলাম। এমার্জেন্সি, শফিকের বাড়ি ঘেরাও দাও। স্যার কেন? ও ঈশাকে তুলে নিয়ে গেছে। তাহলে ওর গেস্ট হাউসে থাকবে, বাড়িতে না, কারণ বাড়িতে ওর মা বাবা ভাই বোন আছে। তাড়াতাড়ি করো এবং লোকেশন দাও। জি স্যার। আমি লোকেশন অনুযায়ী গেলাম। ঈশার গলার আওয়াজ শুনলাম, সবাইকে বললাম চুপ থাকতে। ভেতরে গিয়ে দেখি ঈশাকে বেঁধে রাখছে, সাথে শফিক আর একটা লোক। লোকটাকে আমি ওই দিন জেলে দেখেছিলাম। তারপর আস্তে আস্তে করে গিয়ে শফিক আর ওই লোকটাকে ধরি। আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কি অবাক না? তুই কি মনে করেছিস আমি কিছুই জানবো না? ওদের জেলে নিয়ে যাও। হ্যাঁ রে, ওদের উপরে পাঠাবো, জেলে না। কেন রিপোর্ট নাই? ওর লোকটার নামে তো আছে। কালকে নিউজ, জঙ্গি হামলাতে কনস্টেবল শফিক আর একজন জঙ্গি আর আমাদের ওসি আহত হয়েছে। এই বলে আমি দুজনকে গুলি করে নিজের হাতে একটা গুলি করলাম। স্যার, ওদের মারলেন, কিন্তু নিজেকে কেন? কথা পরে, আগে হসপিটালে নাও। আর ঈশাকেও, ওকে ওষুধ দেওয়া হয়েছে, তারপর হসপিটালে নেওয়া হলো। আমি বেডে শুয়ে আছি, ঈশাকে ঘুমের ওষুধ দিয়েছে। কোথা থেকে আমাকে কি যেন জড়িয়ে ধরলো, চেয়ে দেখি ঈশা। আরে তুমি তো অসুস্থ, কান্না করলে কথা বলবো না। তোমাকে কে বলেছে ওইখানে যেতে? মানে? অন্য কেউ ছিল না তাদের পাঠাতে? তাহলে তো আর তোমার হাতে গুলি লাগতো না। ধুর পাগলি, কিছু হয় না, চলো বাসায় যাব। তারপর বাসায় চলে আসলাম। আমার হাতে ব্যান্ডেজ দেখে আম্মু বলল, কিরে তোর হাতে কি হয়েছে? আর এতক্ষণ কই ছিলি? আরে আম্মু, গাড়িতে ওঠার সময় কেটে গেছে। তা তো হবে, ওই দেখে শুনে চলতে পারিস না। হয়েছে, এখন খাবার দাও তো। আর সিফাত কই? ফ্রেশ হয়ে আয়, সিফাত ছাদে। আমি ফ্রেশ হয়ে ছাদে গেলাম। গিয়ে আমি হাসবো না কান্না করবো বুঝতেছি না। ক্লাস 8-এ পড়ে, বাচ্চা কি সুন্দর মাইয়া লাগে কথা বলে। পাশের বিল্ডিংয়ের একটা মেয়ের সাথে ছাদে কথা বলে। আমি সিফাতের পিছনে দাঁড়ালাম। মেয়েটা আমাকে দেখে দৌড়ে চলে গেল। সিফাত পেছনে ফিরে আমাকে দেখে। না মানে ভাইয়া, মেয়েটা এলাকায় নতুন, তাই বলছিলাম যে এলাকাটা কেমন আর কি। তাই নাকি? হারাম জাদা, এইটুকু পোলা প্রেম করস না, শরম লাগে না? ভাইয়া এ দেখো, কান ধরছি, আর করব না। যা বাসা যা। দৌড় দিয়ে চলে গেল। আমি হাসছি, আজকালকার পোলা পায়নরাও না। তারপর ছাদ থেকে নামতে যাব, খেলাম একটা ধাক্কা, তাও আবার গুলি করা জায়গায়।
আমি না দেখে বাসায় চলে গেলাম। জুয়েল! আরে এত জোরে বলো কেন? আমি শুনতে পাই তো। আম্মু দৌড়ে এসে আম্মুর ওড়নাটা ছিঁড়ল। আরে ও কি করছো? ওড়না ছিঁড়ছো কেন? তারপর আম্মু আমার হাতে বেঁধে দিল। দেখলাম আমার হাত দিয়ে রক্ত পড়ছে। পিছিয়ে ফিরে দেখি যেখান দিয়ে আসছি পুরোটা রক্ত লেগে আছে। কিরে, হাতে রক্ত কেন? আর হাত ছুলে গেলে কি এইভাবে রক্ত পড়ে? আম্মু কান্না করছো কেন? দেখো এখন তো ঠিকই আছি। আর আমার পেটে ইঁদুর ভলিবল খেলছে। পাগল, রুমে যা, আমও দিয়ে আসছি। খেতে তো পারবি না, হাতের 12টা বাজিয়েছিস। আমি মাথা নাড়িয়ে রুমে চলে আসলাম। ঈশা বসে আছে। বাবুনি, কি হলো, বসে আছো? ঈশা কেঁদে দিল। আরে আরে কান্না করছো কেন? ওরা গুলি করেছে, হাতে পড়েছে। যদি অন্য কোনো জায়গায় পড়তো তাহলে কি হতো? কান্না করে, তার মানে ঈশা সত্যিটা জানে না। ভালোই হলো। আরে পড়ে তো নাই, তাহলে কান্না করছো কেন? জড়িয়ে ধরলাম। যদি পড়তো তাহলে কি হতো? কি আর হতো, মারা যেতাম। ঈশা আরো জোরে কেঁদে দিল। আরে কি হলো? তুমি মরার কথা বললে কেন? বা আমার পিচ্চি বউ দেখি বড় হয়ে গেছে। আর একবার পিচ্ছি বললে দেখবা। তুমি তো আমারই পিচ্চি বউ। এখনই চলো, আম্মু খাওয়ার জন্য ডাকছে। দেখতে দেখতে ঈশার পরীক্ষা শেষ হয়ে গেল। এখন সারাদিন দুষ্টুমি করে, কিন্তু পরে হলো আরেক সমস্যা। আমাকে কুমিল্লা থেকে ঢাকা ট্রান্সফার করা হলো 2 মাসের জন্য। আব্বু আম্মুকে বললাম ওখানে আমাদের সাথে চলে আসতে। তারা নাকি বাড়ি ছেড়ে আসবে না, উল্টে বলল তুই যা, আর 2 মাস পরে তো এখানেই আসবি। আমি ঢাকা আসার জন্য রেডি হচ্ছি। না গেলে হয় না? না, মাত্র 2 মাস, চলে আসবো। ও বাবুনি, মন খারাপ করে না। তাহলে কি যেতে পারবো? একটু হাসো। ঈশা একটা হাসি দিল, মিথ্যা হাসি, যে হাসিটা পুরোপুরি পূর্ণতা পায়নি। পাগলি কান্না করে না। আমি তো একবারে চলে যাচ্ছি না। ঈশা কিছু বলছে না। বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আব্বু আম্মুকে সালাম করে বের হলাম। সিফাত গাড়ির সাথে দাঁড়িয়ে আছে। যাই, তুই আবার ওই মায়ের লগে ফিলিং মারিস না। ভাইয়া তুমি না। তারপর গাড়িতে উঠলাম। দীর্ঘ 3 ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম। এখানে আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে। আম্মুকে কল দিলাম। আম্মুর সাথে কথা বলে ঈশাকে দিতে বললাম। ঠিক মতো পৌঁছেছো? তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আরও কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হলাম। সকালে মিটিং আছে, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে মিটিংয়ে গেলাম। হ্যালো স্যার। আরে জুয়েল সাহেব, কেমন আছেন? জি স্যার, ভালো। জুয়েল সাহেব, এখানে আপনি সবার ছোট এবং সবার থেকে বুদ্ধিমান, তাই আমি চাই এই মিশনের দায়িত্ব আপনি নেন। অবশ্যই স্যার, কি করতে হবে বলে দিলেন। কিছু লোক ড্রাগ ব্যবসা এবং নারী ব্যবসা করে, তাদের ধরতে হবে আজকে রাতে। সবাই তৈরি হয়ে গেল এবং জায়গায় পৌঁছে গেলাম। মিশন সাকসেস। আজকে ঈশাকে কল দিয়ে নেই, আর মোবাইলও অফ করে রেখেছি। রাতে মোবাইল অন করলাম, সাথে সাথে আম্মুর কল। আম্মু বলো। বানা, ঈশাকে নিয়ে যা। মেয়েটা সারা দিন কান্না করছে, আর তোর মোবাইল বন্ধ কেন? একটা কাজ ছিল। ধর, ঈশার সাথে কথা বল। আমি তোমার কাছে আসবো। এখানে কই থাকবে? আমি কিচ্ছু জানি না, আমি কালকে আসবো। আমি তো এসে পড়বো। তোরে আমি কি বলেছি শুনিস নাই? বুঝলাম, পাগলি রেগে গেছে। আচ্ছা এসো। বলে কেটে দিলাম। কি মেয়ে রে বাবা, ও আবার কল দিয়েছে। হ্যালো, কোন ঠিকানায় আসবো? আমি স্যারের সাথে আগে কথা বলি, তারপর তোমাকে জানাচ্ছি। আচ্ছা। তারপর স্যারের কাছে গেলাম। স্যার, আসতে পারি? জুয়েল সাহেব, আসুন আসুন, আপনার কাজে আমরা অনেক খুশি। ধন্যবাদ স্যার। স্যার, আমি একটু সমস্যায় পড়েছি। কি সমস্যা? আসলে স্যার, আমার স্ত্রী এখানে আসতে চাই, তাই আর কি। তাহলে সমস্যা কোথায়? কোয়ার্টারে থাকবেন, কবে আসবেন? কালকেই স্যার। আচ্ছা, এই নিন চাবি। ধন্যবাদ স্যার। রুমে এসে শিখে কল দিলাম, সাথে সাথে রিসিভ করলো। মনে হয় হাতে নিয়ে বসেছিল। তুমি এই ঠিকানায় চলে আসবে। ওখানে কেন? আরে বাবা, আমি এখানে থাকি। আচ্ছা, তবে এখন সারা রাত কথা বলতে হবে। বাবু, আজকে অনেক ক্লান্ত আমি। তাহলে 12টা পর্যন্ত। কি আর করার,
কথা বলতে লাগলাম। সকালে একজন কনস্টেবল ডাক দিল। এত সকালে কে আসলো? আচ্ছা আসতে বলুন আর রুমে নিয়ে আসুন। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে আমার চোখ ওপরে উঠে গেল। কেমনে সম্ভব? আমার সামনে ঈশা বসে আছে আর এখন সকাল 5টা বাজে। ঈশা তুমি? আমি থাকবো না তো কে থাকবে? না মানে এত সকালে কেমনে কি? আমি রাতেই চলে আসছি, আর তুমি কলকাতার পরেই চলে আসি। রাত বিধায় তাড়াতাড়ি চলে আসি। রাতে খালের বাসায় যাই। ও আচ্ছা, তাহলে ফ্রেশ হও। ঈশা ফ্রেশ হয়ে আসলো। ঈশাকে দেখতেও বাচ্চাদের মতো লাগে, কিন্তু এখন কাজগুলো বড়দের মতো করে। এখানে ঈশা আর আমি কোয়ার্টারে ছিলাম। মিশন কমপ্লিট করে 2 মাস পর বাসায় রওনা দিলাম, কারণ ডিউটি করার পর ঈশার দুষ্টুমিগুলো ভালোই লাগে। ঈশার রেজাল্ট দিল, ভালো রেজাল্ট করায় এখানে ভালো কলেজে ভর্তি করিয়ে দিই। কিন্তু ইদানিং ঈশার মধ্যে কিছু পরিবর্তন দেখি। আগের মতো দুষ্টুমি করে না, আগের মতো খোঁজ খবর নেয় না, সারাদিন কেমন দূরে দূরে থাকে। আমি অফিসে বসে আছি। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কোনো সমস্যা? না তেমন কিছু না। স্যার আমার মনে হয় কিছু একটা হয়েছে। ভাই মনে করে বলতে পারেন। আমি সব বললাম। স্যার এটা নিয়ে চিন্তা করতে হয়। আপনি প্রেম করেন, ঠিক হয়ে যাবে। কি বলছেন? ভেবে দেখেছেন কি? আরে স্যার আমি তো সত্যি প্রেম করতে বলিনি, শুধু ম্যাডামের সামনে একটু অভিনয় করবেন। তাহলে ঠিক হয়ে যাবে। আমি ধন্যবাদ বলে বাসায় চলে আসলাম। আজকে থেকে শুরু করতে হবে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আম্মুকে বললাম খাবার দিতে। খাবার খেয়ে রুমে গিয়ে সোজা ঘুম। আজকে থেকে আমি খেলবো মামা। রাতে হুদায় মোবাইল নিয়ে বারান্দায় চলে গেলাম। মোবাইল কানে লাগিয়ে আমি নিজে নিজেই বলছি, বলো রিয়া। আরে না, কি যে বলো না তুমি। না না, আমি কেন রাগ করবো? আচ্ছা তুমিও ঘুমাও বাবু, হ্যাঁ অনেক রাত হয়েছে। বাই। বলে এই রুমে ঢুকবো, ঈশা দাঁড়িয়ে আছে। আমি এমন ভাব নিলাম যে এখানে সে আসছে আমি দেখিনি। এখন দেখে ভয় পেয়েছি। কার সাথে কথা বলছিলে? আমার এক কনস্টেবলের সাথে। তাইলে আবার ফোনে আবার উম্মা দেওয়া লাগে? ও তুমি বুঝি আমার কথা শুনছিলে? এটা কিন্তু কোনো মানুষের ভালো লক্ষণ না। মানুষের কথা শোনা একদম ভালো না। ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লাম। বাহ, একদিনের ওষুধে কাজ হয়েছে। ঈশার চেহারাটা দেখার মতো ছিল। গাল দুইটা টমেটোর মতো লাল হয়ে গেছে আগে। কালকে বাকিটা দিব। সকালে ঘুম থেকে উঠলাম, পাগলিটা ঘুমিয়ে আছে। খুবই পিচ্ছি লাগছে পাগলিটাকে। কপালে একটা চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। অন্যদিন ঈশাকে ডাক দিই, আজকে ইচ্ছে করে ডাকিনি। অফিসে বসে আছি, সারাদিন কলও করিনি। সন্ধ্যায় বাসায় আসলাম। যে রুমে ঢুকবো আমার উপর ছাপিয়ে পড়লো। আমি আর এমন করব না। বুঝলাম না, কেমন করবো না? আর কান্দাই বা করছো কেন? আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু সত্যি আমি ইচ্ছে করে করি নাই। আমার বান্ধবীরা বললো তুমি আমাকে কতটুকু ভালোবাসো, এটা দেখার জন্য তোমাকে এড়িয়ে চলতে। কেউ আমাকে ধর রে। আরে ঈশা তো ধরেই আছে। ও আচ্ছা, তা তুমি কান্না করছো কেন? আমি জানি তুমি কালকে রাতে মেয়ের সাথে কথা বলেছো। তুমি জানো আমার অনেক কষ্ট হয়েছে। তুমি জানো না তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখতে পারি না। তাহলে তুমি যে আমাকে এড়িয়ে চলো ওইটা। এইবার পাগলিটাকে জড়ায় ধরলাম। তাই বলে তুমি অন্য মেয়ের সাথে কথা বলবা? আসলে আমি না তোমাকে রাগানোর জন্য শুধুই মোবাইলে কানে নিয়ে নিজে নিজে কথা বলছি। রাগাও, যেদিন থাকবো না ওই দিন বুঝবা। আমি ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি চলে গেলে বুঝে এই পাগলটা বাঁচবে, এই পাগলটাও হারিয়ে যাবে অজানা কোনো জায়গায়। আবার কি হলো? তুমি এই কথা বললা কেন? ম্যাডাম আপনিও তো বলছেন। এইভাবে 2 বছর চলে গেল। ঈশা দুষ্টুমি আগের চেয়ে বেশি করে। এইচএসসিতে ভালো করাতে পাশের একটা ভালো কলেজে ভর্তি করালাম। একদিন সকালে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ঈশা আমার উপর পানি ঢেলে দিয়েছে। এটা কি হলো? যা হলো ভালো হয়েছে। আমার কলেজের সময় চলে যাচ্ছে আর উনি ঘুমাচ্ছে। নিজের অফিসের টাইম হয়েছে, ওইটারও সময় নেই। আজকে তো শুক্রবার। মনে মনে আমি ঈশার হাত টান দিয়ে আমার কাছে আনলাম। ম্যাডাম আজকে কি বার একটু দেখেন তো। দেখার কি আছে, আজকে বৃহস্পতিবার। আর দৌড়ে আছো কেন? তাড়াতাড়ি ওঠো, 8টা বাজে। ও তাই নাকি?
একটু আবার যদি দেখতেন। ঈশা মোবাইলে দেখে আমার দিকে তাকিয়ে আছে। না মানে আমি মুড়ির টুট ঈশার টুটের সাথে লাগাই দিছি। না বুঝলে মুড়ি খান। 5 মিনিট পর ছাড়লাম। আর একটু হলে শ্বাস বন্ধ হয়ে যেত। ও, তাই নাকি? জুয়েল, আমার একটা জিনিস চাই। বলো। না মানে আমি না মা হতে চাই। তোমার ভালোবাসা, যেটা স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কের বন্ধন হয়। বলে আমার বুকে মাথা লুকালো। আসলে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, কারণ আমি চাই ঈশাকে বড় হোক। তাই নাকি? কিন্তু মা হতে গেলে অনেক কষ্ট শুনলাম। সব রাজি। তাহলে মিশনে নেমে পড়ি। দাঁড়াও। কেন? হ্যালো বন্ধুরা, ভিডিওর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।